গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 15 নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো বিজেপির রাজনীতির মোকাবিলায় কংগ্রেস আরও বামপন্থী হয়ে উঠছে, মত শশী থারুরের। 17 ডিসেম্বরের মধ্যে এসআইটিকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের। জেলে বসেই জয়, মোকামায় ফের দাপট দেখালেন বাহুবলী অনন্ত সিং। অনন্ত সিংয়ের বিরুদ্ধে রয়েছে অন্তত 28টি মামলা। 2022 সালে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হন তিনি। 25 বছর বুটে না লড়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জুলাই আজব রেকর্ড। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হল পশ্চিমবঙ্গ থেকেও মুছে যাবে জঙ্গলরাজ, বিহার জয়ের পর হুঙ্কার নরেন্দ্র মোদীর। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপির রাজনীতির মোকাবিলায় কংগ্রেস আরও বামপন্থী হয়ে উঠছে, মত শশী থারুরের। আবারও দলের অস্বস্তি বাড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তার দাবি, বিজেপির রাজনীতির মোকাবিলায় কংগ্রেস আরও বামপন্থী হয়ে উঠছে। এক অনুষ্ঠানে যোগ দিয়ে শশী থারুর বলেন, বিগত কয়েক বছরে কংগ্রেসের রাজনৈতিক অবস্থানে স্পষ্ট পরিবর্তন এসেছে। বিজেপির বিভাজনমূলক রাজনীতির পাল্টা বার্তা দিতে গিয়েই দলটি আরও বামপন্থী পথে হাঁটছে। বাম দলগুলির সঙ্গে কংগ্রেসের জোট কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্নের উত্তরে শশী থারুর বলেন, দুদলের আদর্শে কিছু ফাঁক থাকলেও সময় বদলের সঙ্গে কংগ্রেসের অবস্থানে কৌশলগত পরিবর্তন এসেছে। তার কথায়, দলের মানসিকতায় বাম যুগ আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। শশী থারুর মনমোহন সিংয়ের সময়কার নীতির উদাহরণ টেনে বলেন, তখন কংগ্রেসের অবস্থান ছিল অনেকটাই কেন্দ্রমুখী। নরসিংহ রাও সরকারের সময় যেসব অর্থনৈতিক নীতি গড়ে উঠেছিল, পরে ক্ষমতায় এসে বিজেপিও সেগুলি অনুসরণ করেছিল। শশী থারুরের মতে 1991 থেকে 2009 পর্যন্ত কংগ্রেসের ভিতরে এক ধরনের কেন্দ্রীয় প্রবণতা ছিল, কিন্তু গত কয়েক বছরে সেই জায়গায় বড় বদল এসেছে। দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়েও কথা বলেন তিরুবনন্তপুরমের সাংসদ। কংগ্রেস সভাপতি পদে ফের লড়াইয়ে নামার প্রশ্নে তিনি জানান, পরিস্থিতি একই থাকলে তিনি আর সেই পথে হাঁটবেন না। আগের অভিজ্ঞতা মাথায় রেখে এবার প্রতিযোগিতা থেকে দূরেই রয়েছেন তিনি। তবে দলের ভেতরে প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি থাকা জরুরি বলেও মত দেন। অনুষ্ঠানে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ ইস্যুতে মন্তব্য করতে গিয়ে শশী থারুর বলেন, সরকারের ভূমিকা নিয়ে তিনি আলোচনায় যেতে চান না, তবে জঙ্গি হামলার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত বলেই তিনি মনে করেন। নাগরিকদের নিরাপত্তাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ। পরবর্তী খবর, 17 ডিসেম্বরের মধ্যে সিআইডির বিশেষ তদন্তকারী দলকে জুবিন গর্গ মৃত্যু তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করার নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। জুবিন ইস্যুতে দায়ের হওয়া এক পিআইএল এর শুনানিতে এসব কথা বলে বিচারপতি মাইকেল জোতানখুমা ও বিচারপতি মিতাল ঠাকুরিয়ার ডিভিশন বেঞ্চ। সমাজকর্মী অভিজিৎ শর্মা ও পলাশ রঞ্জন বড়ুয়ার দায়ের করা পিআইএলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র, পর্যটন, ডোনার ও সংস্কৃতি মন্ত্রক সহ আসাম সরকার, সিঙ্গাপুরের ভারতীয় হাইকমিশন, ট্রেড এমএমএস লিমিটেড, নর্থ ইস্ট ফেস্ট আয়োজক শামকানু মহন্ত ও জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাকারীদের হয়ে এদিন সওয়াল করেন সিনিয়র আইনজীবী KN চৌধুরী। শুনানিতে আদালত এসআইটির তদন্ত কতটা এগোলো সেই রিপোর্ট 17 ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আবেদনকারীরা আদালতের এই নির্দেশে সন্তোষ প্রকাশ করে বলেন, তদন্তে কোনো গাফিলতি থাকলে তা এখন আদালতের নজরে আসবে। আদালতের পর্যবেক্ষণ, বিচারপতি শইকিয়ার এক সদস্যের তদন্ত কমিশনের সামনে অস্বাভাবিকভাবে কম লোক উপস্থিত হওয়ায় ন্যায় বিচার নিশ্চিত করাটা মোটেই সহজ কাজ হবে না। তাই জুবিন গর্গ মৃত্যুকাণ্ড সংক্রান্ত সব পিআইএল এখন একসঙ্গে শুনানি হবে। পরবর্তী খবর, জেলে বসেই জয়, মোকামায় ফের দাপট দেখালেন বাহুবলী অনন্ত সিং। বিহারের মোকামা কেন্দ্র আবারও প্রমাণ করল সেখানে বুট মানেই অনন্ত সিং। খুনের অভিযোগে জেলে থাকলেও তার জয় আটকাতে পারেননি বিরোধীরা। নির্বাচনে জেলবন্দি জেডিইউ প্রার্থী অনন্ত সিং জয়ী হয়েছেন 28,000 বুটে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরজেডি প্রার্থী বীণা দেবী, যিনি মোকামার আরেক বাহুবলী সুরজবান সিংয়ের স্ত্রী।
কিন্তু অনন্তের সামনে তিনি টিকতে পারেননি। 2005 সালে প্রথমবার জেডিইউ প্রার্থী হয়ে মুকামা থেকে জয়ী হন অনন্ত। 2010 সালে নির্দল হয়ে লড়েও জয় পান। তারপর থেকে একাধিকবার দল বদলালেও মুকামায় তার জয়যাত্রা অব্যাহত। তবে অনন্ত সিংহের বিরুদ্ধে রয়েছে অন্তত 28টি মামলা। 2022 সালে অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হন তিনি। রাজনীতিতে তার স্ত্রী নীলম দেবীও সক্রিয়। উপনির্বাচনে মুকামা থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। উল্লেখ্য, গত 2 নভেম্বর গ্যাংস্টার রাজনীতিক দুলার সিং যাদবের খুনের ঘটনায় অনন্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টির প্রার্থী প্রিয়দর্শী পীযূষের প্রচারে বেরিয়েছিলেন দুলার সিং, তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই মামলায় জেলে থাকলেও বুটে জয় আটকাতে পারেনি। পরবর্তী খবর, 25 বছর বুটে না লড়ে মুখ্যমন্ত্রী, নীতিশের জুলাই আজব রেকর্ড। বিহারের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড তার দখলে। মুখ্যমন্ত্রী হিসেবে আগামী 5 বছরও তাকেই দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। বিহারের বিধানসভা নির্বাচনের যে ফল ঘোষণা হয়েছে, সেখানে এনডিএ জুড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। আর এদিনের ফলের পর আলোচনার কেন্দ্রে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারে তার নামে পোস্টার পড়েছে, যেখানে তাকে টাইগার আবি জিন্দা হে বলে অভিহিত করা হয়েছে। এবারের নির্বাচনে বিজেপির পাশাপাশি নজরকাড়া ফল হয়েছে নীতিশের দল জেডিইউর। কিন্তু জানেন কি, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি নীতিশ কুমার। শুধু এবার নয়, 2000 সালে নীতিশ কুমার যখন প্রথম মুখ্যমন্ত্রী হন, তখনও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। আসলে গত 25 বছর বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করেননি তিনি। তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে থাকলেন কিভাবে? একটু পিছন ফিরে দেখা যাক। 1985 সালে প্রথমবার বিহারে বিধানসভা নির্বাচনে জয়ী হন নীতিশ। হারনত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই আসন থেকেই শেষবারের মতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 1995 সালে, কিন্তু জিততে পারেননি। তারপর আর কখনো বিহারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তাহলে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকলেন কিভাবে? আসলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বিহারের বিধান পরিষদের সদস্য। সংসদে যেমন লোকসভা ও রাজ্যসভা রয়েছে, যেখানে লোকসভার সাংসদদের সরাসরি ভোটাররা নির্বাচিত করেন, আর রাজ্যসভার সাংসদরা নির্বাচিত হন বিভিন্ন রাজ্যের বিধায়কদের ভোটে। তেমনি ভারতে 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। বিধানসভার উচ্চকক্ষ বিধান পরিষদের সদস্যদের সরাসরি ভোটাররা নির্বাচিত করেন না। বিধানসভায় রাজনৈতিক দলগুলির আসনের উপর ভিত্তি করে বিধান পরিষদের সদস্য নির্বাচিত করা হয়। তারা রাজ্যের মন্ত্রী হতে পারেন। আবার একজন বিধান পরিষদের সদস্যের মেয়াদ 6 বছর। সংসদের রাজ্যসভার সাংসদের মতোই। 2000 সালের 3 মার্চ প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হন নীতিশ। তখন তিনি বিধানসভা কিংবা বিধান পরিষদের সদস্য ছিলেন না। 8 দিনের মধ্যে পদত্যাগ করেছিলেন। এরপর 2005 সালে ফের মুখ্যমন্ত্রী হন তিনি। সেই সময়ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি। তার বদলে বিধান পরিষদের সদস্য হওয়ার সিদ্ধান্ত নেন। 2014 সালের 20 মে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন। বিধান পরিষদের সদস্য হিসেবেই মুখ্যমন্ত্রী পদে থেকেছেন। আবার 2015 সালের 22 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তারপর একাধিকবার জোট বদলেছেন নীতিশ। কখন লালু প্রসাদ দলের হাত ধরেছেন, কখনো এনডিএতে ফিরে এসেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তিনিই থেকেছেন। শুক্রবার বিহার বিধানসভার ফল ঘোষণার পর দেখা যায় বিজেপি ও জেডিইউর আসন নজর কাড়া। বছর 74-এর নীতিশই ফের মুখ্যমন্ত্রী হওয়ার পথে। এবারও তিনি বিধান পরিষদের সদস্য হিসেবে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন। কারণ 2024 সালে বিধান পরিষদের সদস্য হিসেবে ফের নির্বাচিত হন তিনি, যার মেয়াদ শেষ হবে 2030 সালে। পরবর্তী খবর, পশ্চিমবঙ্গ থেকেও মুছে যাবে জঙ্গলরাজ। বিহার জয়ের পর হুঙ্কার মোদির। বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলো শুক্রবার, আর সেই সঙ্গেই শুরু হয়ে গেল বাংলার ভোটের কাউন্টডাউন। আগামী বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে এবার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী মোদি। বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এনডিএর সরকার গঠন নিশ্চিত হওয়ার পরেই বাংলায় নজর দেওয়ার ইঙ্গিত মোদির। শুক্রবার সন্ধ্যায় বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে বিহারের মানুষকে ধন্যবাদ দেন তিনি।
তিনি বলেন, বিহারে আর কখনো জঙ্গলরাজ ফিরবে না। এই জয় বিহারের সেই মা বোনদের জয় যারা দিনের পর দিন জঙ্গলরাজ সহ্য করেছে। বিহারবাসী দেখালো মিথ্যার হার নয়, মানুষের বিশ্বাসের জয় হয়। বক্তব্যের শেষে বিজেপির কর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, কর্মীরাই এই সাফল্যের কারণ। এই ফলাফলে কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম, পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যে নতুন উৎসাহ দিয়েছে। এরপর পশ্চিমবঙ্গ নিয়ে বার্তা দিয়ে মোদি বলেন, বাংলার ভাই বোনদের আশ্বস্ত করছি, আপনাদের সঙ্গে মিলে বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ সরিয়ে দেবে। 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে বিহারে গেরুয়া শিবিরের এই বিপুল জয় দেখে বঙ্গ বিজেপির নেতারা যে উৎসাহিত তা বলার অপেক্ষা রাখে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।